লোকটার হাতে ধরা ময়দার পুঁটুলির দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল সুবিমল। ময়দার লেচি কড়াইতে পড়ে জিলিপি হয়ে ভেসে উঠছে থেকে থেকে। লোকটার হাতের কায়দায় পেঁচ পড়ছে জিলিপির। সুবিমল হাতে টাকা নিয়ে লোভাতুর দৃষ্টিতে কড়াইয়ের মধ্যে ভেসে ওঠা জিলিপির দিকে তাকিয়ে আছে। তার এই অবস্থা দেখে নরেন গায়ে ঠেলা দিল তার। কি রে ভাই, কড়াইতে গিয়ে বসবি নাকি? হ্যাঁ হ্যাঁ না রে ভাই, যা খিদে পেয়েছে না, তুই তো সন্ধ্যাবেলা কিছু খেতেই দিলি না, মেলায় টেনে নিয়ে এলি। আরে কাল তো চলে যাবি ভাই, তারপর আসবি আবার সামনের মাসে, ততদিনে তো আর মেলা থাকবে না। হ্যাঁ তা যা বলেছিস, মনে আছে ছোটবেলায় এই মেলায় আমরা পকেটে মাত্র 10 টাকা নিয়ে এসে কত উৎপাত করতাম। তা যা বলেছিস ভাই, সত্যি দিন ছিল সেসব। এমন সময় দোকানদার লোকটা একটা ঠোঙা বাড়িয়ে দিল তাদের দিকে। সুবিমল হাত বাড়িয়ে প্যাকেটটা ধরল। এই জায়গাটার নাম কম্বলগড়। আধা শহর আধা গ্রাম এলাকা। বড় স্কুল, সিনেমার হল সব থাকলেও বড় টাউন বলতে যা বোঝায় তা ঠিক নয়। এই শীতের শেষে অদ্ভুত সময়ে এই কম্বলগড়ের মাঠে বিশাল মেলা বসে। মেলায় ছোট বড় মনোহারি দোকান থেকে শুরু করে আলু পেঁয়াজ নিয়ে লোকজনও বসে পড়ে বিকেলবেলা বেচাকেনা করতে। সুবিমল আর নরেন ছোটবেলার বন্ধু, একসাথে বড় হলেও এখন কাজের সূত্রে দুজন দুদিকে। সপ্তাহ শেষে বা কখনো মাসের শেষে বাড়ি ফিরলে দেখা সাক্ষাৎ হয়। এই কম্বলগড়ের মেলা প্রাঙ্গণে প্রত্যেক বছর একটা বিশেষ আকর্ষণ হিসেবে নতুন নতুন জিনিসের আমদানি হয়। আগের বার এসেছিল প্রায় 20 ফুট আকারের বিশাল একটা ভোলা ভেটকি মাছ। এবারেও এমন কিছু একটা বিশেষ আকর্ষণ এসেছে বলে শোনা গেছে। সুবিমল আর নরেন সেদিকেই চলেছে। মেলার আর সব লোকও এই নিয়েই কথা বলাবলি করছে। মেলার একদিকে এক কোনায় তাঁবুটা ফেলেছে এবার তারা। একটা রকমারি জিনিসের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দোকানের লোকটার মুখের দিকে হঠাৎ চোখ পড়ে গেল সুবিমলের। সে থমকে দাঁড়িয়ে গেল। তাকে দাঁড়াতে দেখে নরেনও দাঁড়িয়ে পড়ল তার পাশে। কি হলো রে, দাঁড়িয়ে গেলি যে? চল, ভিড় হলে আর ঢুকতেই পারবো না। সুবিমল সে কথায় কান না দিয়ে এক দৃষ্টে দোকানদার লোকটার দিকে তাকিয়েছিল। লোকটা হাতের ছাড়ন দিয়ে সামনের জিনিসপত্রগুলো ঝাড়ছিল। সেও এবার চোখ তুলে তাকালো সামনের দিকে। আসেন দাদা, দেখে যান, খুব ভালো চুড়ি ক্লিপ সব আছে, বৌদিকে দেবেন, আসেন আসেন। সুবিমল তাও কোনো কথা না বলে সেই রকম এক দৃষ্টে লোকটার মুখের দিকেই তাকিয়ে রইল। এবার লোকটা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কি ব্যাপার বোঝার জন্য ঠাহর করতে লাগলো তাদের দিকে। কি হলো রে তোর, শরীর খারাপ লাগছে নাকি? না কিছু না, চল চল এখান দিয়ে, বলেই গটগট করে দুজনে একরকম দৌড়ে চলে গেল সেখান দিয়ে। লোকটা একবার কুটিল চোখে দেখলো তাদের চলে যাওয়াটা, তারপর পকেট থেকে একটা মুঠো ফোন বের করে নিজের কানে চেপে ধরল সে। সুবিমল আর নরেন হনহন করে হেঁটে চলেছে মেলার মাঠের কোণের দিকে। নরেন এবার একটু বিরক্ত হয়েই জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বলতো, কি এমন দেখলি ওই দোকানে? প্রেমিকাও তো নেই রে তোর, যে কিছু কিনবি বলে দাঁড়িয়েছিলি। শোন, আমি ওই দোকানের লোকটাকে এর আগেও দেখেছি। হ্যাঁ তো, একই লোককে জীবনে দুবার দেখাটাই অস্বাভাবিক কিছু আছে বলে তো। দূর বেটা, পুরো কথাটা তো শোন। কয়েক মাস আগে কলকাতায় আমার মেসের ঠিক পাশের মেসে একটা খুন হয়। তারপর যে লোকটাকে পুলিশ সন্দেহ করেছিল না, লোকটার চেহারাটাও খানিকটা। দূর, কলকাতায় খুন করে এখানে এসে বুক বাজিয়ে মেলায় দোকান দিয়েছে, তোর কোথাও ভুল হচ্ছে। না রে, শোন আমার কথা। লোকটা একবার আমাদের মেসের মালিককে হুমকি দিয়ে গিয়েছিল, কোনো টাকা পয়সার ব্যাপার ছিল শুনেছি। তখনই ওই রকম শেয়ালের চোখের মতো চোখ দেখেছিলাম ওর। আমি ভুল বলছি না। হয়েছে আমার ভুড়িওয়ালা ব্যোমকেশ, চল ওদিকে, ভিড় জমে গেলে আবার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। কথা বলতে বলতে মেলার সেই তাঁবুগুলোর কাছাকাছি আসতে আসতেই কানে লোকজনের কোলাহল আর মাইকের অ্যানাউন্স শুনতে পেল তারা। আসুন আসুন, দৌড়ে আসুন, হেঁটে আসুন, উড়ে আসুন, টিকিট কাটুন মাত্র 25 টাকায়, আর জিতে নিন কর করে 3000 টাকা। আসুন আসুন, এগিয়ে আসুন, দাদারা, বৌদিরা, ভাইয়েরা, বোনেরা, পাড়ার মাতব্বরেরা, সবাই আসুন 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 আসুন, এদিকে আসুন। প্রচারের এমন বাহার শুনে দুজনে একেবারে তাঁবুগুলোর সামনে গিয়ে দাঁড়ালো। রোগা একটা লোক গলার শিরা জাগিয়ে তখনও চিৎকার করছে, এই ভূত মহল্লার একদিক দিয়ে ঢুকে ভয় না পেয়ে যে বাপের বেটা উল্টো দিক দিয়ে বেরিয়ে আসতে পারবে, সেই পাবে কর করে 3000 টাকা। আসুন আসুন, এগিয়ে আসুন। বাহ,
লোকটানার ভালো কায়দা জুড়েছে তাই না? ভালো বেশ। সব জায়গায় এখন ভাঁওতাবাজি ভরে গেছে ভাই। আগের বার তবু খেটে খুঁটে 20 ফুটের মাছটা জোগাড় করে এনেছিল এরা, এবার দেখছি নিজেরাই রং মেখে সংসেদেছে। সত্যি। তা যা বলেছিস ভাই, চল এখান দিয়ে। তারা চলে যাবে বলে স্থির করলো। হঠাৎ কম্বলগড় ব্যায়াম সমিতির লাটুদা হাউমাউ করে চিৎকার করতে করতে তাঁবুতে ঢোকার জায়গা দিয়ে বেরিয়ে এলো। লাটুদার মুখের রং সাদা, ভয়ের চোটে দেখে মনে হচ্ছে তার চুলটাও এবার সাদা হয়ে যাবে। লাটুদার ডান হাত হরিশ একটু দূরেই দাঁড়িয়েছিল, হন্তদন্ত হয়ে এগিয়ে গেল ভিড়ের মধ্যে দিয়ে তার দিকে। কি হলো দাদা, ভেতরে কেউ কিছু করেছে টরেছে নাকি? না না, আরে ভেতরে একটা লম্বা, বিশাল লম্বা লোক। কি ব্যাপার বলতো? লাটুদার মুখের রং সাদা হয়ে গেছে, এমন কি ভয়ের কাণ্ড ঘটেছে ভেতরে? তাই তো। কি ব্যাপার, চল তো এগিয়ে গিয়ে দেখি। তারা দুজনে লাটুদাকে ঘিরে যেসব লোকজন দাঁড়িয়েছিল তাদের মাঝে গিয়ে দাঁড়ালো। লাটুদা তখন হাত পা নাড়িয়ে নানান কথা বলে চলেছে এক নাগাড়ে। তবে আর বলছি কি, ভেতরে যারা দাঁড়িয়ে আছে তারা কেউ মানুষ নয়। মানুষ রং মেখে অত ভয়ানক হতে পারে বলে আমার মনে হয় না। এই তাবু এখানে থাকতে দেওয়া যায় না। এখানে অবিশ্বাস্য কাণ্ড। কম্বলগড়ের ব্যায়াম সমিতির লাটুদা ভয় পেয়ে গেছে আমাদের কাছে। অবিশ্বাস্য কাণ্ড। আসুন আসুন, যদি লাটুদার থেকে বেশি সাহস আপনাদের থাকে তবে আসুন, এগিয়ে আসুন, জিতে নিন কর করে 3000 টাকা। আসুন আসুন। প্রচারের বহর শুনে লাটুদা চোখ কটমট করে বাঁশের মাচায় বসে থাকা লোকটার দিকে তাকালো। দেখে মনে হলো চোখ দিয়েই ধুলো করে দেবে তাকে। তারপরেই গটগট করে সে জায়গা ছেড়ে চলে গেল। তার পেছনে পেছনে গেল তার ডান হাত হরিশ। কি ভাবছিস, ঢুকেই দেখবি নাকি একবার? বা লাটুর মতো লোক ভয় পেয়ে গেছে মানে সেই লেভেলের কোনো মেকআপ করেছে নিশ্চয়ই। তা যা বলেছিস, আমারও বেশ কৌতূহল হচ্ছে ভাই। চল, টাইম কাটবে খানিকটা। জিতার আশাটা আমি করছি না, নির্ঘাত ভেতরে এমন লোকজন চেপে ধরবে যে বাধ্য হয়ে বেরিয়ে আসবো। তবু চল। তা যা বলেছিস, চল টিকিটটা কাটি। দুজনে এগিয়ে গিয়ে টিকিট কাউন্টারে দাঁড়ালো। ভেতরে বসে থাকা লোকটা এই ভর সন্ধেবেলাতেও রঙিন চশমা পরে লোকজনকে টিকিট দিচ্ছে। এ এক আজব নমুনা। দুটো দেবে তো, এই নাও টাকা। সুবিমল এমন সময় দেখল সেই দোকানের লোকটা হন হন করে হেঁটে এলো তাঁবুগুলোর সামনে। তার সাথে আরেকজন। তারা যেন কাউকে খুঁজছে, বারবার এদিক ওদিক তাকাচ্ছে তারা। সেই লোকটার শেয়ালের মতো চোখ দুটো আবার নজরে এলো তার। নয়ন টিকিট দুটো নিয়ে তার দিকে ঘুরে বলল, চল, ভিড় হয়ে যাবে এবার নইলে। হ্যাঁ, কিন্তু ভাই ওদিকে দেখ, সেই দোকানদারটা। কি ব্যাপার বলতো, পিছু নিয়েছে নাকি আমাদের? না রে, বড্ড বেশি সন্দেহ করিস তুই। যাকগে, চল চল, দেখ তাঁবুর সামনে লোক জমে যাচ্ছে। সুবিমল আর কোনো কথা না বলে নরেনের সাথে তাঁবুতে ঢোকার জন্য এগিয়ে গেল সেদিকে। তাঁবুর মুখে বিশাল একটা কার্ডবোর্ডের তৈরি কঙ্কালের হাঁ মুখ। সেই হাঁ মুখের মধ্যে দিয়েই তাদের ঢুকতে হবে তাঁবুতে। তাদের আগে একজন কম বয়সী ছোকরা আর তার বান্ধবী ঢুকলো তাঁবুতে। তাদের পিছনে ঢুকলো আরও 2-1 লোক। সবাই এক শিশুসুলভ আনন্দে গদগদ করছে একেবারে, যেন লুকোনো ধনসম্পদ উদ্ধার করতে চলেছে সকলে। লালচে আলোয় দেওয়ালগুলো রাঙানো, সবই কালচে দেওয়াল, আর সবগুলোর গায়েই নকল ঝোপঝাড় গাছ ইত্যাদি ঝুলছে। দেখে গা ছমছম করে বই কি। এক অদ্ভুত মাথা ঝিমঝিম ধরানো শব্দও বাজছে লুকোনো কোনো স্পিকার থেকে। মানতেই হবে, বাইরে ওই বাঁশের তাঁবু দেখে বোঝার উপায় নেই যে ভেতরে এত সুন্দর করে সাজানো। তা যা বলেছিস ভাই, হ্যাঁ আমি কিন্তু ভেবেছিলাম গলির মতো সরু জায়গা হবে আর লোকজন রংচং মেখে গায়ে লাফিয়ে পড়বে। তা যা বলেছিস, কিন্তু এ তো দেখ, চারদিকে যে যেমন পারবে যেতে পারবে। আরে সামনে ওটা কি? তারা দুজনে যেখানে এসে দাঁড়ালো সেখানে সামনে দেখলো 3টে বিশাল বিশাল দরজা। দরজাগুলোর মাথার ওপরে লেখা টাকা জিতুন। কোনোটায় লেখা আছে সহজ বেরোনোর পথ, শেষেরটায় লেখা ভৌতিক পথ। বাপরে, এ তো একেবারে গোলকধাঁধা বানিয়ে ফেলেছে রে, ভাবা যায় না ভাই। তা যা বলেছিস, সত্যি না ঢুকলে মিস করে যেতাম অনেক কিছু। চল একবার টাকা জেতার চেষ্টাই করে দেখি, কি বলিস? হ্যাঁ চল। কিসে এমন ভয় পেল লাটুদা সেটাও তো দেখা দরকার। সরু গলিপথ, দুজনে সাবধানে আগে পেছনে করে এগিয়ে চলল সোজা গলিপথ ধরে। গলির চারদিকে লালচে আলোটার সাথে
পায়ের নিচের মাটিটা হালকা একটু নরম নরম মনে হলো তাদের। হঠাৎ দুজনেরই পা থেমে গেল। সামনে এগোতে গিয়েও যেন পা তুলতে পারছে না তারা, কারণ সামনে একটা লম্বা লোক দাঁড়িয়ে আছে। লোকটা অস্বাভাবিক লম্বা, রোগাটে মুখের উপর বসানো দুটো চকচকে চোখ দিয়ে একভাবে দেখছে তাদের। লাটুদা মনে হয় এই লোকটাকে দেখেই ভয় পেয়েছিল, বুঝলি? হ্যাঁ, একা একা এরকম জায়গায় এমনভাবে কেউ দাঁড়িয়ে আছে দেখলেই আমারও ভয় হতো। হ্যাঁ, তা যা বলেছিস। দাঁড়া দেখি। আরে ও ভাই, আরে ও ভাই, টাকা তো আমরাই জিতবো, বুঝলে? আমরা কিন্তু একা নই যে ভয় পাবো। লোকটা কোনো কথা বলল না, তার মুখে শুধু এক চিলতে হাসি দেখা গেল। সে একটা হাত তুলে তাদের সামনে এগিয়ে যাওয়ার ইশারা করলো, যেন বলছে আরো এগিয়ে যাও, তবেই তো আসল মজা। তারা দুজনে লোকটার সামনে দিয়েই লম্বা গলিটার আরো ভেতরে ঢুকতে শুরু করলো। এবারে গলিতে পাশাপাশি দুজন হাঁটার মতো জায়গা পাওয়া গেল। কালো মোটা কাপড়ের দেওয়ালে লাল নীল আলো দিয়ে তৈরি ভৌতিক মূর্তিগুলোকে দেখে তাদের এবার ভয়ের থেকে বেশি হাসি পাচ্ছে। এ কি করে হয়ে গেল? এত বড় বড় কথা, আর ওই একটা লম্বা লোককেই দাঁড় করিয়ে রেখে সব জোগাড়পত্র শেষ? নরেনের কথা শেষ হলো না, আবার তাদের থামতে হলো। দেখলো সামনে আবার একটা লোক দাঁড়িয়ে আছে। লাল আলোর থেকে একটু আড়াল করে দাঁড়িয়ে আছে লোকটা, তাই তার মুখ দেখা যাচ্ছে না এখান থেকে। নে, তোর কথা শুনে আরো এক মক্কেল এসে দাঁড়িয়েছে ওখানে। সত্যি তাই, আগের জন তো এত কুড়ে যে আমাদের ভয় দেখানোর জন্য কিছুই করলো না। তুমি কিছু করো অন্তত, নাকি? হ্যাঁ, আমরা টাকাটা জিতে যাব, কিন্তু কিছু করো, আমাদের ভয়টায় দেখাও। এমন সময় তাদের পিছনে পায়ের আওয়াজ পাওয়া গেল, দুজন লোকের পায়ের আওয়াজ। কে আসছে দেখার জন্য দুজনে পিছন ঘুরে দাঁড়ালো। তাদের মতোই হয়তো টাকা জেতার জন্য আরও লোক এই গলিতে ঢুকে পড়েছে। কয়েক মিনিট পরেই দুটো লোক অন্ধকারের চাদর ছেড়ে সামনে বেরিয়ে এলো। তারা অবাক হয়ে দেখল লোক দুটো আর কেউ নয়, সেই দোকানদার আর তার সাথে মোটাসোটা আরেকজন। দুজনেরই ভ্রুকুটি ভীষণ মুখ। আপনারা? দোকানদারটি দুজনকেই দেখে নিল একবার, তারপর সুবিমলের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আমরা। তুমি তো মনে হয় আমাকে দেখেই চিনতে পেরে গেছো, তাই না? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলতে চাইছেন? থাক, আর ন্যাকামো করতে হবে না। ভেবেছিলাম এই কম্বল গড়ে এলে কেউ চিনতে পারবে না, কিন্তু এখানেও দেখছি চেনা লোক এসে জুটেছে। অদ্ভুত কাণ্ড। নরেন বুঝল সুবিমল লোকটাকে প্রথমবার দেখেই যে কথাটা বলেছিল তা একেবারে সত্যি। এই লোকটাই সেই খুনি। ওই মেষের বসন্তকে খুন করেছিলাম টাকার জন্য। ওর কাছে অনেক ক্যাশ ছিল, কিন্তু এমন পোড়া কপাল, সবার আগে পুলিশ আমাকেই সন্দেহ করলো। কি আর বলবো। আর এই যে তুমি আমাকে চিনলে কি করে বলো তো? যদিও তোমাকে আমার কেমন চেনা চেনাই লাগছিল, তো তাও। আরে বস, এত কথা বলছো কেন? দুজনকে টেস্কে চলো, সরে পড়ি এখান থেকে, কখন কে এসে পড়বে। হ্যাঁ, তা যা বলেছিস বাবলু। যাই হোক, শোনো ছোকরা, নিজেকে বাঁচাতে আমাকে কাজ করতে হবে, তাই বলেই পেছন থেকে চকচকে ছোড়া বের করলো লোকটা। তার মুখে ভয়ানক শিকারীর মতো একটা হাসিও ফুটে উঠল এবার। আরে আমি কাউকে বলবো না দাদা, আমাদের ছেড়ে দিন প্লিজ। দোকানদারটি কোনো কথা না বলে ছোড়া বাগিয়ে দুপা এগিয়ে এলো তাদের দিকে, কিন্তু এগিয়েই হঠাৎ থমকে গেল লোকটা। তার চোখে মুখে ফুটে উঠল একটা বিস্ময়। এই ওখানে কে রে? কে দাঁড়িয়ে আছিস ওই অন্ধকারে? সুবিমল আর নরেন এতক্ষণে তাঁবুর মধ্যেকার সেই লোকটার কথা ভুলেই গেছিল। লোকটা তখনও সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। এই কে রে বেটা, কথা কানে যাচ্ছে না বুঝি? বেরিয়ে আয়। লোকটা কোনো সাড়া দিল না, হাওয়ায় ভেসে সামনে এগিয়ে এলো সে। এবার তার মুখে লালচে আলো পড়ল। তার মুখটা দেখে সেখানে উপস্থিত চারজনের পিঠ যেন জমে গেল বরফের চাইয়ের মতো। লোকটার মুখ ব্যথায় যেন বেঁকে গেছে, ঘাড়টাও ভেঙে একদিকে লটকে পড়েছে। বুকের মাঝে মস্ত একটা ছুরি গাঁথা। কে? এ তো বসন্ত। তুই এখানে কি করে? হ্যাঁ, আমি। চিনতে পারছিস তবে? যেদিন রাতে তুই আমাকে খুন করেছিলি, সেদিন থেকেই তোর পিছু নিয়ে চলেছি আমি। এতদিন কিছু করিনি, ভেবেছিলাম তুই শুধরে গেছিস,
কিন্তু নিজের দোষ ঢাকতে তুই আজ আবার দুজন নিরীহ মানুষের প্রাণ নিতে যাচ্ছিলি। দেখে আর নিজেকে আটকাতে পারলাম না। ভেবেছিলাম তোকে ক্ষমা করে দেব, কিন্তু না, তোর ক্ষমা নেই। ধূপধাপ করে একটা শব্দ হলো। দোকানদারের স্যাঙাত লোকটা উল্টো দিকে দৌড় দিয়েছে কখন। সুবিমল আর নরেনেরও মন চাইছে চোখ কান বুঝে যেদিকে দু চোখ যায় দৌড় দিতে, কিন্তু পায়ে যেন কোনো সাড় পাচ্ছে না তারা। একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে চলেছে সেখানে। বসন্তের দেহটা এবার কালচে ধোঁয়ায় পরিণত হলো। তারপর সেই কালচে ধোঁয়া বহু করে গিয়ে ঢুকলো দোকানদারের হাঁ করা মুখের মধ্যে। লোকটা ছোড়া ফেলে দিয়ে দু হাতে নিজের গলা চেপে ধরল। দুটো চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তার কোটরি থেকে। সামান্য হাওয়ার জন্য হাঁকপাক করে উঠল সে। সুবিমল আর নরেন সেখানে আর দাঁড়ালো না। এতক্ষণে পায়ে সার পেয়ে দুধদার করে দৌড় দিল দুজনে কখন যে নিজের অজান্তেই বাইরে বেরোনোর তাঁবুর দরজা দিয়ে বেরিয়ে পড়ল, নিজেরাই বুঝতে পারল না সেটা। অবিশ্বাস্য, ভাবা যায় না। দুজন বেরিয়ে এসেছে বেরোনোর দরজা দিয়ে। দাদারা, বৌদিরা, আসুন আসুন, দেখে যান সাহসী দুই ছোকরাকে, দেখে যান। সুবিমল আর নরেনের কানে যেন কোনো কথাই ঢুকছে না। যে অকল্পনীয় দৃশ্য তারা দেখেছে এই জীবনে কখনো ভুলতে পারবে না হয়তো। এরপর কখন পুলিশ এলো, কখন দোকানদারের দেহ তাঁবু থেকে বের করে আনলো, সবই যেন একটা ঘোরের মধ্যে দেখলো তারা। সব প্রায় মিটে যেতে দেখলো তাদের দিকে তাঁবুর মধ্যেকার সেই লম্বা লোকটা এগিয়ে আসছে। এখন কিন্তু তার মুখে হাসিটা নেই, তার বদলে আছে ভয় আর শঙ্কা। আর বলবেন নি দাদা, আপনারা আমার সামনে দিয়ে বেরিয়ে যেতেই ওই লোকটা আর তার সাথে চ্যাংড়াটা আপনাদের পেছনে ধাওয়া করলো। আমার তখনই সন্দেহ হয়েছিল, কিন্তু লোকটার হঠাৎ হার্ট অ্যাটাক কি করে হলো বুঝলাম না। তাঁবুতে তো এমন ভয়ের কিছু আমরা রাখিনি যা দেখে সে ভয় পাবে। পুলিশ আবার আমাদের সন্দেহ করছে, বলছে এমন ভয় দেখিয়েছি কি বলবো। বুঝতে পারছি না। তারা দুজনে শুধু ফ্যাল করে তাকিয়ে রইল লোকটার মুখের দিকে। কি উত্তর দেবে নিজেরাও বুঝে উঠতে পারছে না এখন।